আমরা আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনের সাথে চলি, কিন্তু হয়তো কেউ ভাবেনি আমি এই মধ্যরাতে নিজের বিয়ের পোশাক পরে পালাবো। তো জিওনি মধ্যরাতে দৌড়াতে দৌড়াতে একটা ক্যাফেতে আসে, কিন্তু এই ক্যাফে কোনো নর্মাল ক্যাফে ছিল না, কারণ এটা দিনের বেলায় কেউ দেখতে পায় না, বরং ঠিক রাত 12টা বাজলেই এই ক্যাফে ওপেন হয়। আর তার পেছনে আসল কারণটা কি তা আমরা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। আর জিওনি বা কেন এইভাবে পালিয়ে এই ক্যাফেতেই আসলো, সেই প্রশ্নের উত্তরও আমরা সামনেই পাবো। তো জিওন যখন ক্যাফেতে আসে তখনই মাস্টার নামের একজন ব্যক্তি একটা ড্রিঙ্কস নিয়ে আসে। তখন মাস্টারের দিকে জিওন এক অদ্ভুত নজরে তাকিয়ে থাকে, আর সে কেন ওইভাবে তাকিয়েছে সেটাও এখানে অজানা। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এই রাতের একদিন আগের কাহিনী দেখতে পাই। জিওন সকাল সকাল উঠে তৈরি হয় রে। জিওন হচ্ছে একজন পুলিশ অফিসার। সে রেডি হয়ে তার কলিগের সাথে কাজে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা তাইয়ং নামের একজন রেস্টুরেন্ট ওনারকে দেখতে পাই, যে দেখে কিছু স্কুল স্টুডেন্ট ইউনসু নামের একটা স্টুডেন্টকে বিরক্ত করছিল। তাই তাইয়ং তাদেরকে আটকাতে যায়, কিন্তু সেই স্টুডেন্টগুলো তাইয়ংয়ের সাথেও খারাপ আচরণ শুরু করে। সেজন্য তাইয়ং তাদেরকে একটু শাস্তি করতে যাচ্ছিল। তখন সেখানে জিওন এসে স্টুডেন্টগুলোকে ভাগিয়ে দেয় আর তাইয়ংকে বলে, কি ব্যাপার, তুমি কি ইউনসুকে মারামারি শেখাবে? তাইয়ং কিছু না বলে ইউনসুকে নিয়ে তার রেস্টুরেন্টে আসে, আর সে ইউনসুকে নিজের নতুন পাস্তা রেসিপি টেস্ট করতে বলে। ইউনসু বলে, খুব ভালো হয়েছে তো। তাইয়ং তো অনেক খুশি হয় এটা শুনে। অন্যদিকে জিওন তার কাজ শেষ করে তাড়াতাড়ি করে তাইয়ংয়ের কাছে যায়, কারণ আজ তার বিয়ের শুট ছিল। অর্থাৎ এই দুজনের বিয়ে খুব জলদি হতে চলেছে, তাই তারা তাড়াহুড়ো করে বিয়ের শ্যুটগুলো করে। তাইয়ং ছিল লাজুক টাইপের, তাই সে অনেক কষ্ট করে এই রকম শ্যুটগুলো করে। শ্যুট শেষ করে জিওনের কলিগদের নিয়ে একটা ব্যাচেলর পার্টি রাখে জিওন এবং তার ফ্রেন্ড জাংমি। তো সেখানে তারা একসাথে অনেক হাসি মজা করে সময়টা কাটায়। তারপর সবাই চলে যাওয়ার পর জিওন সেখানে রাখা টেবিল ক্লিন করছিল। তখন তাইয়ং নিজের ফোন বের করে কিছু একটা লিখে এবং পরে বাইরে এসে জিওনের সাথে ড্রিঙ্কস করা শুরু করে। তখন জিওন আর তাইয়ং একসাথে কিছু বলার চেষ্টা করে। জিওন বলে, তুমিও কি কিছু বলতে চাও? তাইয়ং বলে, তেমন কিছু না, আগে তুমি বলো কি বলতে চাও। জিওন বলে, আমি ভাবছিলাম আমি কেন তোমাকে বিয়ে করতে চাই। আসলে আমি একটা স্টেবল বেস ক্যাম্প চাইছি, আর সেখানে আমি তোমাকে আমার পাশে সবসময় চাই। তাইয়ং বলে, তোমার কথা তো আমি সত্যি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। জিওন বলে, আচ্ছা, আমরা তো আমাদের রেস্টুরেন্ট নিয়ে সাকসেস হয়েছি, এখন আমি ভাবছিলাম তোমার থেকে একটা রেসিপি শিখে নিতে। তাইয়ং তাকে জড়িয়ে বলে, ওহ না থাক, তোমাকে কিছু করতে হবে না। তাইয়ং কেন জানি কিছু একটা এড়িয়ে যাচ্ছিল জিওনের থেকে। সে আবারও তার মোবাইলে কিছু একটা করে, তারপর মনটাও খারাপ করে ফেলে। কিছুক্ষণ পর রাতে বিদায় বলে জিওনকে বাড়ি পাঠায়। এবার পরদিন জিওন কনে সেজে অপেক্ষা করছিল তাইয়ংয়ের জন্য, কিন্তু তাইয়ংয়ের তো কোনো খবরই নেই। জিওন একের পর এক কল করে তাইয়ংকে, কিন্তু মোবাইল অফ আসছিল। তার উপর জাংমিও বারবার কল করছিল, কিন্তু কারো কলই তাইয়ংকে রিচ করতে পারছিল না। বিয়েতে এসে সব লোকজন বলাবলি করছিল তাইয়ং কোথায় আছে, সে কি কোনো দুর্ঘটনায় পড়েছে নাকি বিয়ের দিন কনেকে রেখে পালিয়েছে। তো এইসব কথা জাংমি আর জিওন বিশ্বাস করতে পারছিল না, কারণ তাইয়ং পালিয়ে যাওয়ার ছেলেই নয়। সেখানে উপস্থিত জিওনের পুলিশ কলিগরা বলছিল, তাহলে কি মিসিং কেস করব? জিওন বলে, না, আমি জানি তাইয়ং মিসিং হয়নি। এই কথা বলে জিওন সেখান থেকে হেঁটে চলে আসে তাইয়ংয়ের বাড়ি। এসে সে দেখে তাইয়ংয়ের ব্যাগপত্র সবকিছু এখানে আনপ্যাক হয়ে আছে, আর তার বেডে সে নতুন বেডশিট লাগিয়েছে। জিওন সেখানে পড়ে কাঁদতে থাকে, আর এরপর সে মেসেজ করে বলে, তাইয়ং, আমি তোমাকে সত্যি মাফ করে দিব যদি এখন আমাকে কল ব্যাক করো। আচ্ছা বাবা, ঠিক আছে, এখনও খুব দেরি হয়ে যায়নি, ফিরে এসে বিয়ে করতে পারবে আমায়। প্লিজ আমাকে কল ব্যাক করো, আমার খুব টেনশন হচ্ছে। আরে এই বোকা ছেলে, কোথায় গেলি তুই? প্লিজ ফিরে আয়। প্লিজ আমার মেসেজগুলো দেখলে কল ব্যাক করো। এইসব কথা বলে কাঁদতে থাকে জিওন সেখানে ঘুমিয়ে উপরে এসে। তারপর তার কলিগ কল করে বলে, সিসি ক্যামেরা সেখানে আছে কি না কি বলবো, থাকলে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়ার কথা। জিওন বাইরে এসে সেটাই চেক করছিল। তখন সে দেখে ওই দিনের স্টুডেন্টগুলো সেখান দিয়েই দৌড়ে পালাচ্ছে, যাদের দেখে জিওনের কাছে একটু সন্দেহজনক মনে হয়। তো কিছুক্ষণ পরেই যখন ঘড়ির কাটায় কাটায় ঠিক 12টা বাজে, তখনই জাংমি দেখে সিসি ক্যামেরা ফুটেজে এখন তাইয়ংকে দেখা যাচ্ছে। জাংমি এটা দেখার পর সাথে সাথে জিওনকে কল করে বলে, আমি অদ্ভুতভাবে এখন ফুটেজে তাইয়ংকে দেখতে পেয়েছি। সে একটা গাড়িতে উঠে যায় আর যাওয়ার আগে একটা খাম ফেলে যায়। জিওন তার পাশে সেই খামটা পড়ে থাকতে দেখে হাতে তুলে দেখতে পায় সেখানে একটা ম্যাপ ছিল।
তো জিওন তখন তার মোবাইলে একটা নোটিফিকেশন পায় আর সেখানে দেখা যাচ্ছিল তায়ংয়ের মোবাইলের লোকেশন। সে জলদি তার স্কুটারে উঠে সেই লোকেশনে যায় আর সেখানে গিয়ে জিওন ম্যাপ অনুযায়ী হাঁটতে থাকে। অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে জিওন একটা ক্যাফের সামনে এসে পড়ে আর সে এটার ভেতরে যেতে মাস্টার বলে, আপনাকে এই ক্যাফেতে স্বাগত। জিওন আগে পুরো ক্যাফেটা ঘুরে দেখে বলে, আমি আগে কখনো এরকম ক্যাফে দেখিনি। মাস্টার বলে, আসলে আমরা এই ক্যাফে ওপেন করি মধ্যরাতে আর ক্লোজ করি সূর্য ওঠার আগে। জিওন বলে, আচ্ছা আমার মোবাইল নেটওয়ার্ক এখানে কাজ করছে না কেন? মাস্টার তার কথাটা ইগনোর করে বলে, আপনি কোন ড্রিঙ্কস খাবেন বলুন। জিওন বলে, ডাবল শট হুইস্কি হবে? মাস্টার বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারপর জিওন আবারও আশেপাশে তাকানোর পর মাস্টারকে বলে, আচ্ছা এই ছবিটা দেখে বলুন তো এই লুককে এখানে দেখেছেন? মাস্টার বলে, হ্যাঁ আমি তাকে চিনি, কারণ সে আমাদের ক্যাফেতে গত 6 বছর ধরে পার্ট টাইম জব করছে। জিওন বলে, কি বলছেন? তায়ং আমাকে না বলে এখানে 6 বছর জব করেছে? মাস্টার বলে, আমি জানি এরকমই ভাববেন। জিওন বলে, মানে আপনি কি আমার সাথে মজা করছেন? তাহলে প্লিজ করবেন না, কারণ আমি মজা করার মুডে নেই। মাস্টার বলে, না তো আমি কেন মজা করব? আপনি এখানে গেস্ট হিসেবে ইনভাইটেড, তাই আমি এমন কিছুই করব না। জিওন বলে, আমি এখানে ইনভাইটেড না, আমি একজন পুলিশ অফিসার আর আমি এখানে এসেছি একজন মিসিং মানুষের খোঁজ করতে, কারণ তার মোবাইলের সিগন্যাল এখানে দেখাচ্ছিল। মাস্টার বলে, সে আপনি যে কোনো কিছুই ভাবতে পারেন, কিন্তু আপনি এখানে ইনভাইটেড বলে এখানে আজ আসতে পেরেছেন। জিওন বলে, দেখুন এসব আজে বাজে কথা রাখুন আর আমাকে সত্যি সত্যি করে বলুন তো তায়ং কি আজও এখানে এসেছে? তো এটা বলার পরপরই সেখানে তায়ংয়ের মতন একজন আসে, শুধুমাত্র তার চুলগুলো লম্বা। তাকে আমি আপাতত তায়ং টু বলে ডাকবো বোঝানোর সুবিধার্থে। তো তায়ং টু এসে মাস্টারকে হেলো বলে আর জিওনকেও হেলো বলে, যেন সে জিওনকে আজ প্রথমবারের মতন দেখেছে। জিওনের তো রাগে মাথা ফেটে পড়ে, তাই সে প্রথমেই তায়ংকে থাপ্পড় বসিয়ে বলে, তোমার সাহস কী করে হলো আমার সাথে এসব করার? তায়ং টু বলে, ম্যাম আপনি আমাকে মারছেন কেন? জিওন বলে, কি তুমি আমাকে ম্যাম বলছো? তায়ং টু বলে, দেখুন প্লিজ শান্ত হন, রাগ কমান। জিওন চিৎকার করে বলে, কি বললে? আমি শান্ত হব? আমি রাগ কমাবো? তুমি কি করেছো ভুলে গেছো? তায়ং টু বলে, আমি কি করেছি সেটাই বুঝতে পারছি না, আপনি কেন আমার উপর রাগারাগি করছেন? জিওন রেগে বলে, কি বললে? তুমি কি করেছো জানো না? এখানে কি মশকরা হচ্ছে? হ্যাঁ। তায়ং টু বলে, আরে আমি কিভাবে বলবো, আমি তো এইমাত্র আপনার সাথে দেখা করেছি, আর আমাকে কেন থাপ্পড় দিলেন বলুন তো? জিওন বলে, যাক অন্তত তুমি বেঁচে আছো, এতেই শান্তি। তখন পেছনে থেকে মাস্টার এসে জিওনকে তার নাম ধরে ডাকে। জিওন অবাক হয়ে বলে, আপনি আমার নাম জানেন কিভাবে? মাস্টার বলে, হ্যাঁ আমি জানি, কারণ আপনি এখানে ইনভাইটেড গেস্ট। জিওন বলে, আরে আজব ব্যাপার, আপনি আসলে করতে কি চাইছেন এখানে? আর তায়ং তোমার চুল এত লম্বা কেন? তুমি নকল চুল কেন লাগিয়ে রেখেছো? খুলো বলছি, এখনই খুলো। এইসব বলে সে চুল ধরে টানছিল। তখন তায়ং টু তার হাত ছাড়িয়ে বলে, আরে আমি আমার চুল হাই স্কুল থেকেই বড় করছি, এগুলো নকল চুল না। জিওন তার মুখ ধরে বলে, আরে তোমার তো দেখছি বয়সও কমে গিয়েছে, এত ইয়ং লাগছে কেন? তায়ং টু বলে, ম্যাম আমার মনে হচ্ছে আপনি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। জিওন বলে, তোমার নাম তায়ং আর তোমার জন্ম 14 মে 1992 সালে, তাই না? তায়ং টু বলে, হ্যাঁ তাই তো, কিন্তু আপনি কীভাবে জানেন? জিওন রেগে চিৎকার করে বলে, আমি কিভাবে জানবো মানে? আমি হচ্ছে তোমার হবু স্ত্রী। তায়ং টু বলে, কি আমার হবু স্ত্রী? সত্যি? জিওন কেঁদে বলে, তার মানে কি তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? তায়ং টু বলে, না সত্যি আমি কিছুই বুঝতে পারছি না আর আপনাকেও চিনতে পারছি না। তখন সেখানে সবাই বলে, প্লিজ সাউন্ড কম করুন আপনারা। জিওন বলে, তায়ং বাইরে আসো, কথা বলছি। তায়ং টু বলে, হ্যাঁ আমি আসছি, আপনি বাইরে যান। এবার তায়ং ড্রিঙ্কস করে মাস্টারকে বলে, আমি আসছি কথা বলে। ওইদিকে বাইরে গিয়ে জিওন অপেক্ষা করে, কিন্তু তায়ং তো আসেই না। তাই আবারও ভেতরে আসে জিওন আর মাস্টারকে বলে, সে কোথায়? তার না আমার সাথে বাইরে আসার কথা ছিল? মাস্টার বলে, হ্যাঁ সে তো তাই করেছে। এবার জিওন রেগে আবারও সারা ক্যাফে খুঁজে, কিন্তু তায়ংকে তো পায় না। তাই সে একটা ফুল ড্রিঙ্কস খেয়ে বলে, শয়তান ছেড়ে আবার পালিয়েছে, তাকে আমি হাতের কাছে পেলে ভর্তা বানিয়ে দেব। তারপর জিওন মাস্টারকে বলে, তুমি তার সাথে কি করেছো? আমি নিশ্চিত এখানে কিছু খারাপ হচ্ছে, তোমরা সবাই চুর। ওইদিকে দেখা যায় বাইরে তো তায়ং টু অপেক্ষা করছে। ভেতরে জিওন 2টা গ্লাস নিয়ে যাচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে, কিন্তু মাস্টার বলে, প্লিজ 2টা কাপ নিয়ে যাবেন না, আসলে ওই 2টা কাপে অবশিষ্ট আছে। তাই জিওন তার ফোনের ডিসপ্লে পেপার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেয়। মাস্টারে যখন ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল তখন মাস্টার বলে, আমি সরি। জিওন বলে, কেন? মাস্টার বলে, কারণ তায়ং বিয়ের দিন যেতে পারেনি। জিওন বলে, আমি কাল ওয়ারেন্ট নিয়ে আবারও আসবো, তারপর দেখব তোমার এই ক্যাফে কিভাবে টিকে।
তো জিয়ন যখন যাচ্ছিল তখন সেখানে একজন বুড়ি মহিলা আসে, যে জিয়নকে দেখে বলে, বাহ সুন্দরী তো সে। তো এই বুড়ির পরিচয়টা আমি কিছুক্ষণ পর দিচ্ছি। আপাতত জিয়ন যাওয়ার পরপরই এই ক্যাফের ভেতরে আসে তাইয়ং টু। আর সে মাস্টারকে বলে সেই মহিলা কি চলে গিয়েছে। মাস্টার বলে, খুব জলদি তার সাথে তোমার আবারও দেখা হবে। তো পরদিন পুলিশ স্টেশনে এসে জিয়ন জানতে পারে তাইয়ংয়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, অর্থাৎ সে আসলে তাইয়ং। কিন্তু মাস্টার যে ছিল তার ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। জিয়ং জাংমিকে বলে, আচ্ছা যদি আমি বলি কাল আমি তাইয়ংয়ের সাথে মিট করেছি তাহলে কি বিশ্বাস করবে? জাংমি বলে, কি বললে, কোথায় করেছো? এবার জিয়ন তাদেরকে নিয়ে সেই ক্যাফে এরিয়াতে আসে, কিন্তু সেখানে তো গিয়ে দেখা যায় কোনো ক্যাফেই নেই, শুধুমাত্র দেয়াল আছে। জিয়ন শকড হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি নিজে রাতে এখানে এসেছিলাম, সত্যি এখানে একটা ক্যাফে ছিল, আমি এতটা ভুল কিভাবে হতে পারি? জাংমি বলে, হয়তো বা স্বপ্ন ছিল তোমার, কারণ এখানে তো দেয়াল ছাড়া কিছুই নেই, ক্যাফের তো কোনো অস্তিত্বই নেই। জিয়ন বলে, তাহলে কি আমি গত রাতে ভূত দেখেছি? জাংমি বলে, তুমি প্লিজ একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। জিয়ন বলে, না, আমাকে এটা শেষ পর্যন্ত যেতেই হবে, কারণ আমার মাথা এতটাও খারাপ ছিল না যে আমি ক্যাফেকে ভুল দেখব। এ কথা বলে জিয়ন আসে একটা দোকানে, সেখানে তার সাথে সেই 3জন স্টুডেন্টের দেখা হয়। তাই জিয়ন তাদেরকে ধরে বসিয়ে বলে, তোমরা কাল রাতে তাইয়ংকে দেখেছো? সেখানে একটা ছেলে বলে, হ্যাঁ ওই রাতে আমরা ওখানে গান করছিলাম, তখন উনার সাথে মিট হয় আর আমাদের বলেছিলেন আপনার মায়ের সাথে মিট করতে যাবেন, তো উনি হয়তো বা কিছু জেনে থাকতে পারেন। এবার জিয়ন তাদেরকে তার নাম্বার দিয়ে বলে, তোমরা কেউ তাইয়ংয়ের ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে কল করে দিও। তারপর জিয়ন তার মায়ের বাড়ি আসে। মায়ের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না জিয়নের। তারপরও জিয়ন তার মাকে এসে রিকোয়েস্ট করে বলে, মা তাইয়ং কি এখানে এসেছিল, প্লিজ ছবিটা দেখে বলো। তার মা বলে, দেখে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। তো জিয়নের মা ছিল একজন শামান, তাই জিয়ন তার মাকে বলে, একটু দেখে বলো না সে বেঁচে আছে না কিনা। তার মা বলে, হ্যাঁ বেঁচে তো আছেই, তবে তোমার ভালোর জন্য বলছি এই বেগুনি কালার জুতাগুলো পরো। জিয়ন বলে, মা প্লিজ, আমি এসব বিশ্বাস করি না, আমি এমনিতে জিজ্ঞেস করেছি। আচ্ছা মা, শামানের মেয়েও কি ভূত দেখতে পারবে? তার মা বলে, আমি এক শামানের মেয়েকে জানি যে তার মাকে গ্রেফতার করতে এসেছিল। জিয়ন বলে, মা প্লিজ, আমাকে বারবার এইভাবে ঠেস দিয়ে কেন কথা বলছো? তুমি কি কখনো আমাকে মেয়ের মতন বড় করেছো? আমাকে একটু টাইম দিয়েছো? তাহলে আমার জন্য তো একবার রান্না পর্যন্ত করিনি, আমি বড় হয়েছি আমার নিজের হালে। তো এখানে এই দুই মা মেয়ের মধ্যে আবারও ঝগড়া হয়ে যায়। তাই জিয়ন কেঁদে বলে, আমার উচিতই হয়নি তোমার কাছে আসা। এই কথা বলে জিয়ন এসে পড়ে ইউনসুর কাছে। ইউনসুর মুখে মার খাওয়ার দাগ ছিল। জিয়ন বলে, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, সব কি ঠিক আছে? আর এই তোমার গালের দাগগুলো কিসের? আবারও মারামারি করেছো? ইউনসু বলে, আমি কি করতাম, তাদের মার কি শুধু খেয়েই যেতাম। জিয়ন বলে, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারি, কারণ আমি এসব ফেস করেছি। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ন কিছু করেনি, কিন্তু তাও তার মা এসে তাকে সবার সামনে থাপ্পড় দিয়ে বলে, কেন ফাইট করলে? তুমি বাবা ছাড়া মেয়ে, আর তুমি সামানের মেয়ে, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, মানুষ তোমাকে এটা বলেই ডাকবে। আর হ্যাঁ, তোমার লালন পালন শিক্ষা খুব একটা ভালো দেওয়া হয়নি, এটা তুমি মেনে নাও। তো বর্তমানে জিয়ন ইনসুকে বলে, আমি তখন ভেবেছিলাম আমি সঠিক, কিন্তু না, আসলে মা বাবা আমাদের হার্ট হতে দেখতে চাইতো না, এটাই সত্যি। ইনসু বলে, তাতে কি, আমার তো মাও নেই, আর তুমি আমার সম্পর্কে কিছু জানো না, তাই কথাও বলো না প্লিজ। জিয়ন বলে, আমি যা বলেছি হয়তো পরে বুঝতে পারবে। আচ্ছা তুমি কি তাইয়ংকে দেখেছো? ইউনসু কিছু বলে না, তাই জিয়ন সেখান থেকে চলে যায়। তো এবার রাতে জিয়ন সেই ক্যাফের সামনে আসে আর মাস্টারের বলা কথা মনে করে যে এই ক্যাফে মধ্যরাতে ওপেন করা হয় এবং সূর্য ওঠার আগে ক্লোজ করা হয়। তাই জিয়নও মধ্যরাতেই সেখানে আসে। অন্যদিকে ক্যাফেতে তাইয়ং বলে, আচ্ছা মাস্টার, সেই মেয়েটাকে সত্যি আমার হবস্ত্রী ছিল? মাস্টার বলে, তোমার কি মনে হয় তাকে নিয়ে? তাইয়ং বলে, না, আসলে আমি ভয় পাচ্ছি, কারণ আমাকে আজ পর্যন্ত আমার মাও এইভাবে মারেনি, আর তাছাড়া আমি জানি এটা একটা অদ্ভুত জায়গা, কিন্তু তাই বলে আমার ভবিষ্যৎ হবস্ত্রীকে কিভাবে দেখব? এটা তো সম্ভব নয়। তখনই সেখানে বেলের শব্দ পায় তাইয়ং, আর সে লুকিয়ে পড়ে। জিয়ন এসে মাস্টারকে বলে, এই জায়গাটা ভেরিফাইড না, তাই আমি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচও করাতে পারিনি। সেটা কেন বলবেন? মাস্টার বলে, আচ্ছা আমি বলছি, আপনি আগে কফি খেয়ে নিন। তো তারপর সেখানে একটা মেশিন দেখছিল জিয়ন, আর মাস্টার বলে, এটা আমি গত 51 বছর ধরে ইউজ করছি। জিয়ন তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমার প্রশ্নের উত্তর দাও। মাস্টার বলে, আগে কফিটা খেয়ে নিন। জিয়ন টেস্ট করে বলে, এতটাও খারাপ না, আর কাপটা খুব সুন্দর।
মাস্টার বলে আমি কাপটা 1943 সালের দিকে নিয়েছিলাম। তারপর সেখানে তায়ং আসে ড্রিঙ্কস দিয়ে যেতে। জিয়ন বলে, তায়ং যদি আবার তুমি পালাবে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর তোমার হাতের ওই দাগ কোথায়, যেটা তুমি মিলিটারি ট্রেনিং নিতে গিয়ে পেয়েছিলে? তায়ং বিরক্ত হয়ে বলে, আমি এখান থেকে অন্য কোথাও কিছুই করতে চাইনি। জিয়ন বলে, তুমি তায়ং, যার জন্ম 14 মে 1992 সাল, তাই না? তায়ং বলে, হ্যাঁ। জিয়ন বলে, তাহলে তুমি আমাকে ওয়াদা করেছিলে তোমার 30 বছর পূর্তির জন্মদিনে আমরা আমাদের বিয়ে রেজিস্ট্রি করব। তোমার কি এটা মনে নেই? তায়ং এবার বলে, কি বললেন? আমার বয়স মাত্র 25। জিয়ন বলে, না, এটা হচ্ছে 2022 সাল। কিন্তু তখনই ইয়ং বলে, এটা হলো 2016 সাল। এই কথা শুনে জিয়ন থমকে যায়। তার মাথার সব এলোমেলো হয়ে যেতে থাকে। তাই সে বসে পড়ে আর বলে, এটা কি বলল? এটা তো অসম্ভব বিষয়। এই জায়গাটা তাহলে কিসের জায়গা? তায়ং এসে বলে, আপনি ঠিক আছেন তো? জিয়ন বলে, তুমি এখানে কিভাবে জানো কিছু? তায়ং বলে, আমি জানি না, তবে এতটুকু জানি এই ক্যাফেতে উপস্থিত মানুষগুলো বিভিন্ন টাইম লাইনের। জিয়ন তখন একজন লোককে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার এখানে কি সাল চলছে? লোকটা বলে 1956 সাল। জিয়ন আর কি করবে কি বলবে বুঝতে পারছিল না। তখন তায়ং বলে, আমি সরি। জিয়ন বলে, কেন? তার মানে আমার সময় থেকে দেখতে গেলে আমাদের বিয়ে হবে আরও 6 বছর পর, কিন্তু আমি পালিয়ে গিয়েছি। জিয়ন বলে, আচ্ছা তুমি যেহেতু 6 বছর আগের তায়ং, তাহলে তোমার কি কোনো আইডিয়া আছে কেন তুমি 6 বছর পর পালাবে? কারণ তুমি তো আমার সাথে বেশ হ্যাপি ছিলে, কিন্তু হঠাৎ করে আমাদের বিয়ের দিন কেন গায়েব হলে? কারণটা কি? তায়ং বলে, হতে পারে কিছু হয়েছিল, তবে আমাকে আগে সবটা জানতে হবে। আমাদের সম্পর্কটা কেমন ছিল? আচ্ছা, ভবিষ্যতে তায়ংয়ের সাথে কিভাবে তুমি মিট করলে? তারপর 3 বছর আগের ফ্ল্যাশব্যাকে দেখা যায় তায়ং নেশা করে মরতে যাচ্ছিল, কিন্তু তখন তাকে বাঁচাতে আসে জিয়ন। আর জিয়ন তাকে সামলাতে না পেরে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিয়েছিল। এরপর এইভাবে ধীরে ধীরে তায়ং বদলাতে থাকে। একদিন জিয়ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তায়ংয়ের গান শুনে আর বলে, এই যে তুমি এইভাবে এখানে গান গাইতে পারো না। তায়ং বলে, তাহলে এখন কি আবার আমাকে হ্যান্ডকাফ লাগাবে? জিয়ন বলে, চুপচাপ ফাইন না দিলে করতেই পারি। তায়ং বলে, এসব না করে থ্যাঙ্কস বলতে পারলে না এত সুন্দর গানের জন্য? কোনো ম্যানার্সই নেই তোমার। তো এবার আরও কিছুদিন পর জাংমি আর জিয়ন আসে একটা পাস্তা রেস্টুরেন্টে, যেটা ছিল তায়ংয়ের। সেখানে তায়ংয়ের পাস্তাকে ইমপ্রেস হয়ে যায় জিয়ন, আর জিয়নকে দেখে তায়ংও খুব পছন্দ করে ফেলে। বর্তমানে তায়ং টু বলে, আচ্ছা তাহলে আমি পাস্তা রেস্টুরেন্ট খুলেছিলাম আর এর মানে আমি আমার মিউজিক ব্যান্ড ছেড়ে দিয়েছি? জিয়ন বলে, তোমার কি কোনো মিউজিক ব্যান্ড ছিল? তায়ং বলে, হ্যাঁ, আমি তো প্র্যাকটিস করছি আর আমার খুব শখ আমি গান করব। তুমি কি আমার গান পছন্দ করতে না? বুঝেছি, পছন্দ করতে না হয়তো। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ন তো তায়ং এর সবচেয়ে বড় ফ্যান ছিল। তায়ং গান করার সময় জিয়ন তার পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতো। এইভাবে তাদের সম্পর্কে শুরু হয়। একদিন জিয়ন তায়ংকে মন খারাপ অবস্থায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তায়ং তার মোবাইল দিয়ে বলে, আচ্ছা বলো তো, আমি এটা কত বছর ধরে ইউজ করছি? জিয়ন বলে, আমি জানি না। তায়ং বলে, গত 5 বছর ধরে ইউজ করছি। জিয়ন বলে, কিন্তু এত লম্বা সময় ধরে একই জিনিস কেন চেঞ্জ করলে না কেন? তায়ং বলে, আমার কাছে যখন কিছু ভালো লাগে আমি সেটাকে আজীবন আমার মন দিয়ে আগলে রাখি। আমার পছন্দের জিনিসগুলোর মূল্য আর সময় আমার কাছে অপরিসীম। তো আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। আমি কি তোমাকে আমার হৃদয় দিয়ে আগলে রাখতে পারবো? তো এবার এখানে এই দুজনের রিলেশনশিপের স্টার্ট হয়। এসব শুনে তায়ং টু জিয়নকে বলে, আচ্ছা তো তুমি আমার মধ্যে কি বেশি পছন্দ করতে? জিয়ন বলে, আমি এটা পরে বলবো, কিন্তু তোমার সাথে থাকাকালীন সময় আমার ভয় হতো আমার রাগের জন্যই তুমি আমাকে একদিন ছেড়ে দিবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ন একটুতেই রেগে যেত, কিন্তু তার রাগগুলোকে সামনে চলতো তায়ং। আর সে জিয়নকে বলে, আজ তোমার জন্মদিন আর আমার ইচ্ছে তোমাকে এইভাবে রান্না করে আজীবন খাওয়াবো, আর একটা সমুদ্রের তীরে আমাদের ছোট্ট সংসার হবে। তুমি কি আমাকে বিয়ে করবে জিয়ন? তো সেদিন রাতে তায়ং জিয়নকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। তো বর্তমানে ক্যাফেতে সেই বুড়ি মহিলাটা আসে। জিয়ন তায়ং টুকে বলে, এই সুন্দরী দাদিমা কোন টাইমলাইনে থেকে এখানে এসেছেন? তায়ং টু বলে, আমিও জানি না, তবে তিনি এখানে বারবার আসেন ওনার মিসিং ভাইকে খুঁজে পাওয়ার আশায়। জিয়ন মন খারাপ করে বলে, ও আরও একটা মিসিং মানুষ। তায়ং টু বলে, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। তারপর দাদিমা জিয়নকে বলে, ও আমি তোমাকে গত রাতে দেখেছি, তুমি এখানে নিজের হবু স্বামীর খুঁজে এসেছো তাই না? জিয়ন বলে, হ্যাঁ, সে আমার সাথে থাকতে চায়নি তাই হয়তো পালিয়ে গিয়েছে। দাদিমা বলে, চিন্তা করো না, সে অবশ্যই ফিরে আসবে, কারণ তোমার মতন সুন্দরীকে রেখে পালাতে পারবেই না।
জিয়ন বলে আমি শুনেছি আপনি এখানে আসেন আপনার হারানো ভাইয়ের খোঁজে। দাদিমা বলে হ্যাঁ, মাস্টার তার একটা ছবি তুলেছেন গিউজো যুদ্ধে জয়েন করার পর সেইখানের বন্দি জেলের থেকে। সে এখন 84 বছর বয়সী হবে। আর মাস্টার বলেন যাদের সাথে আমাদের দেখা হওয়ার লেখা আছে তাদের সাথে আমাদের দেখা হবেই। তো জিউন এরপর এখান থেকে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন তাকে ইয়ংটু বলে তুমি কি চলে যাচ্ছ? জিউন বলে হ্যাঁ চলে যাচ্ছি, কারণ ভবিষ্যতে তোমাকে খুঁজে বের করতে হবে। তাই ইয়ংটু বলে লিয়ের সাথে তোমার দেখা হয়েছে? আসলে আমরা হোয়াইট কমফাই নামের একটা ব্যান্ড করার কথা ভাবছিলাম। জিউন বলে আচ্ছা আমি এখন যাই। তায়ং টু বলে তোমার ভবিষ্যৎ তায়ং না ফিরলে আবারও কি এখানে মাঝরাতে আসবে? জিয়ন বলে আমি আশা করব যেন আর এখানে না আসতে হয়। তায়ং টু বলে আর আমি চাই তোমার সাথে আরও একটা রাত এইভাবে গল্প করে কাটাতে। আর সত্যি আমি খুব খুশি আমার সাথে তোমার আবারও দেখা হবে 3 বছর পর, আর তোমার সাথে আমার ভবিষ্যৎ জীবন কাটবে। এবার জিয়ন সেখান থেকে চলে আসে, তারপর সে লিয়ের কাছে যায়। লি সেখানে মিউজিক নিয়ে বিজি ছিল। জিয়ন বলে তুমি কি লি হাইসন? লি বলে হ্যাঁ, কিন্তু কেন? তারপর তারা দুজন কথা বলতে বসে। লি বলে তাহলে তায়ং তার বিয়ে থেকেও পালিয়ে গিয়েছে, শয়তান কোথাকার। জিয়ন বলে তায়ংয়ের সাথে তোমার কি সম্পর্ক ছিল? লি বলে শত্রুতাই বলতে পারো। জিয়ন বলে বুঝেছি, সে তোমাকেও খুব কষ্ট দিয়েছে। আর তার সাথে কি তোমার রিসেন্টলি দেখা হয়েছে? লি বলে না, আমার সাথে তার গত 3 বছর ধরে কথা হয় না। সেদিন আমাদের একটা কনসার্ট ছিল, কিন্তু সে হঠাৎ করে গানের মাঝখান থেকে উঠে চলে যায়। শয়তানটা সবসময় বলতো মিউজিক নাকি তার কাছে নিঃশ্বাস নেওয়ার মতন, কিন্তু সে আমাদেরকে সেদিন যে ধোঁকা দিয়ে গেল আর আমাদের কলও রিসিভ করলো না, কথাও বললো না। তখন জিউনের মনে পড়ে সেদিন যখন তাদের প্রথম মিট হয় তখনই তায়ং কনসার্ট থেকে পালিয়ে এসেছিল। তো নিশ্চয়ই কিছু একটা কারণ ছিল এরকম করার। লি বলে তায়ং যখন তোমার বিয়ে থেকেও পালিয়ে গিয়েছে তার মানে পালানো তার অভ্যেস। জিয়ন বলে তার সম্পর্কে আর কিছু জানো? লি বলে আমি শুনেছি সে হাইড হয়ে অনলাইনে গান গায় আর ইউটিউবে সে এসব করে। তারপর জিয়ন তার ফ্রেন্ড জাংমির সাথে যাচ্ছিল আর ভাবছিল তায়ং তার থেকে কত কিছু লুকিয়ে রেখেছে। জাংমি বলে কি ব্যাপার, মুখ এরকম করে রেখেছে কেন? জিয়ং বলে তাইয়ংকে আমি চিনতেই পারছি না এখন, সে কত কিছু আমার থেকে হাইড রেখেছে। জাংমি বলে সব মানুষেরই কিছু না কিছু সিক্রেট থাকে, তুমি তো আর সব কিছু জানতে পারবে না। জিয়ন বলে তুমি আমার ফ্রেন্ড, তুমি কি আমার থেকে কিছু কখনো লুকিয়ে রেখেছো? জাংমি হেসে বলে হ্যাঁ, আমিও লুকিয়ে রেখেছি। একটা বিষয় আছে যা তুমি জানো না। জিয়ন বলে কি সেটা? জাংমি বলে আমি বলবো না, এটা আমার প্রাইভেসির মধ্যে পড়ে। তারপর আর জিয়ন কিছু বলে না আর বাড়ি ফিরে আসে। সেখানে এসে সে তায়ংয়ের ল্যাপটপ অন করে ভিডিও দেখা শুরু করে। সেখানে তায়ং লাইভে কিছু মেয়েকে গান শোনায়। মেয়েগুলো তায়ংয়ের সৌন্দর্যের প্রশংসা করছিল। তায়ংও তাদেরকে কিউট বলে। এইসব দেখে জেলাস ফিল করে জিয়ন আর বলে তাহলে কি এই শয়তান আমাকে চিট করছিল? কত বড় সাহস, মেয়েদের সাথে হেসে হেসে গান গাইছে। তারপর আবারও জিয়ন তার বাকি গানগুলো শুনে আর বলে তুমি তো দেখছি নিজের একটা আলাদা জগতে ছিলে, তাহলে আমাকে বিয়ে করার কথা কেন বললে? এবার এসব ভাবতে ভাবতে জিউন দেখে তার মাও তায়ংয়ের সাথে কথা বলছে। তার মা তায়ংকে বলে আমি কিন্তু তোমার খুব বড় ফ্যান। এবার এসব ভিডিও দেখে জিউন বুঝতে পারে তার মা ভালো করেই চিনে তায়ংকে। তারপর জিউন যাওয়ার পথে সেই ছেলে 3টেকে আবারও ধরে আর বলে কোনো নিউজ পেয়েছো তায়ংয়ের ব্যাপারে? তারা বলে না, তবে সেই রাতে তো অফিসার জাংমির সাথে কথা হয়েছিল তায়ংয়ের, আর তাদের দেখে মনে হয়েছিল খুব সিরিয়াস কিছু বলেছে তারা। এবার জিউন এসে জাংমিকে ধরে জিজ্ঞেস করে কোথায় তায়ং? জাংমি বলে কি বলতে চাইছো? জিউন বলে কি বলবো মানে, তুমি আর তায়ং রাতে কথা বলেছিলে, কি বলেছিলে তাকে? আর সে তারপর থেকেই নিখোঁজ কিভাবে হলো? তুমি কি তাকে লক করে রেখেছো কোথাও? জাংমি বলে না, কি বলছো আমি বুঝতে পারছি না। জিউন বলে আমি সব জানি, তুমি তার সাথে মিট করেছিলে। এখন বলে কি করেছো তার সাথে? জাংমি বলে আমি কি করব? তুমি কি জানো আমি কত পছন্দ করতাম তায়ংকে? জিউন বলে হ্যাঁ, সেজন্য তুমি চাইছিলে আমাদের বিয়ে আটকাতে। আমি গাদা ছিলাম যে তোমাকে আমার বন্ধু ভেবেছি। তো জাংমি বলে আমি সেদিন শুধু তার সাথে মিট করে শ্যাম্পেন দিয়েছিলাম, আর কিছু করিনি আমি। জিয়ন বলে তাহলে আমাকে বললে না কেন? জাংমি বলে কারণ আমি চাইনি তোমাকে অস্বস্তিতে ফেলতে। আমি সত্যি খুব হ্যাপি তোমাদের দুজনের জন্য। কিন্তু তুমি কিভাবে বললে আমাকে বন্ধু ভাবা ভুল ছিল? আমি সত্যি এটা আশা করিনি জিয়ন। এ কথা বলে জাংমি কাঁদতে থাকে। পরে জিয়নও কেঁদে কেঁদে তাকে সরি বলে। এখান থেকে জিয়ন আসে তার মা সুমিনের কাছে। সুমিন বলে তুমি কেঁদে এসেছো? জিয়ন বলে না তো। সুমিন বলে কমলাগুলো খেয়ে দেখো, মিষ্টি আছে। জিয়ন বলে মা তুমি আমাকে বললে না কেন অনলাইনে তায়ংয়ের সাথে মিট হয়েছে? সুমিন বলে আমার কথা তুমি কবে শোনো? আমার বলার আগেই তো চলে গিয়েছিলে।
তারপর সুমিন ভিডিও দেখায় যেখানে তায়ং তার মনের কথা বলছে। তায়ং বলে, আমি আসলে এই কথাগুলো কাউকে বলিনি। আমার জীবনের সবকিছু এখন খুব কঠিন হয়ে গিয়েছে। আমি জিউনকে আমার সাথে রেখে হ্যাপি রাখতে পারবো কি না জানি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ভালোবাসা থেকে অনেক দূরে চলে যাব। আমি তো ভেবেছিলাম আত্মহননও করার কথা, কিন্তু মিউজিক আমার কাছে আমার জীবনের মতন। আমি মিউজিক নিয়ে থাকলে বাকি সব হারিয়ে ফেলবো। তাই আমার ভালোবাসার জন্য হলেও আমাকে দূর যেতেই হবে। তো সুমিন বলে, তাইয়ং এর কথাগুলো শুনে আমার মনে হয়েছে সে তোমার সাথে থেকেও অনেক কিছুর সাথে ফাইট করছিল নিজের মাইন্ডে। জিউন বলে, মা যদি সত্যি আমার জন্য তাইয়ং আত্মহনন করে ফেলে? সুমিন বলে, আরে এভাবে বলো না, কিছুই হবে না। তারপর জিউন তার ঘরে এসে প্রচুর কাঁদে। তখন জাংমি কল করে বলে, ইউনসুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে জিউন আবারও আসে সেই ক্যাফেতে। মাস্টারকে বলে, সব আমার দোষ, আমি সব কিছু খারাপ করেছি। মাস্টার বলে, এরকম কেন ভাবছো? জিউন বলে, কারণ আমি নিজের উপর ছাড়া অন্য কাউকেই ধ্যান দেইনি, কারোর ব্যাপারে কখনো ভাবিও নি। সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত দেখেছি। আমি তো তায়ঙ্গের চলে যাওয়ার জন্য তাকেই দোষারোপ করছি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি সব দোষ আমার। আমি তো তার কথা একটা বারের জন্য বসে শুনতে চাইনি। তার কিসে সমস্যা হচ্ছে, কি করতে চাইছে আমি জানতেই চাইনি। কিন্তু সে তো আমার ছোট ছোট বিষয়গুলো সবসময় খেয়াল করে রেখেছিল, তাই দোষ আমারই। মাস্টার বলে, আমার মনে হয় আজ তোমার জন্য ভালো হবে এই বেগুনি কালার কফি খেলে। জিউন বলে, আমার মাও বেগুনি কালারের পেছনে পড়ে আছে, আমার মতন মেয়েকে পছন্দ করবে কে? তাই তো তায়ঙ্গের একটা সিক্রেট লাইফ ছিল, কিন্তু সে আমাকে তার লাইফে জড়ায়নি। তার একটা স্বপ্ন ছিল যা দেখা বন্ধ করলে সে মারাই যাবে। কিন্তু আমারও তো স্বপ্ন ছিল, কে সবসময় একজন পেট্রোল পুলিশ হয়ে থাকতে চায়। আমিও চেয়েছিলাম মা থেকে জব থেকে পালিয়ে যেতে, কিন্তু আমি তো যাইনি। আমি হয়তোবা তার স্বপ্নের পথে বাধা হয়েছিলাম, যেমন আমার মা আমার স্বপ্নের সামনে বাধা ছিল। মাস্টার বলে, এখন তাইয়ং যে কারণে সিদ্ধান্ত নিয়ে থাক, তাকে আমরা কেউই ব্লেম দিতে পারি না। আমরা সবাই সিদ্ধান্ত নেই, সবসময় কঠিন পরিস্থিতিতে পড়ি। একটা ছোট্ট হ্যাপিনেসের জন্য আমরা কত কিছুই না করি। তো সেখানে তখন একজন মহিলা এসে জিউনকে বলে, তোমাকে দেখে একজনের কথা মনে পড়ছে, তুমি কি জিউন? জিউন বলে, হ্যাঁ, কিন্তু আমি কি তোমাকে চিনি? তখন মহিলাটা বলে, আর আমাকে চিনতে পারছো না? আমি ইউনসু। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে আবার দেখার। জিউন বলে, ওহো, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। কিন্তু কি হয়েছিল সেদিন? জাংমি বলল, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউনসু বলে, আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো, কিন্তু আমার এসব মনেই নেই। আমি খুব খুশি হয়েছি আবারও তোমাকে দেখে। আঙ্কেল তাইয়ং কেমন আছেন? জিউন বলে, তুমি জানো না? ইনসু বলে, না, তবে আমি সরি, সেদিন পালিয়ে গিয়েছিলাম কারণ আমাকে খুব বিরক্ত করছিল সবাই। তাই সেখান থেকে গিয়ে আমি নতুন স্কুলে ভর্তি হয়ে যাই। আর সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। আর তুমি তো কত সাকসেস হয়েছো যে আমি তোমার সাথে কথা বলার সময় পাই না। জিউন বলে, সত্যি কি আমি সাকসেসফুল হয়েছি? কিভাবে? ইউনসু বলে, আমি কি বলবো? জিউন বলে, না, আমি ভবিষ্যতে গেলে জানবো, আগে থেকে জানলে মজা হবে না। ইউনসু বলে, আচ্ছা আমি যাই, আমার টুইন বেবিদের খাওয়াতে হবে। জিউন বলে, বাহ, তোমার টুইনও হয়েছে? ইনসু বলে, হ্যাঁ, আর সিয়কটাই দেখে রাখে আমি কাজে গেলে। জিউন বলে, আচ্ছা ওই 3 স্টুডেন্টদের থেকে একজনের সাথে বিয়ে হয়েছে তোমার? ইনসু বলে, হ্যাঁ, সে আমার হাজব্যান্ড। জিউন বলে, ইস, আমি দেখতে চাইছিলাম সিয়কটাই ভবিষ্যতে কতটা বদলাবে। ইনসু বলে, সে তো গুলুমুলু হয়ে গিয়েছে। তো এখন আমি যাই। জিউন বলে, আমি আশা করব আমাদের আবারও দেখা হবে। ইনসু বলে, অবশ্যই হবে। অন্যদিকে সুমিন একটা রিচুয়াল করে আর তখন সে ম্যাপের মধ্যে একটা লোকেশন খুঁজে পায়, যা দেখে খুব বেশি খুশি হয়ে পড়ে সে। এদিকে জিউন ক্যাফেতে তায়ংকে বলে, তুমি যখন আবার আমার সাথে মিট করবে তখন প্লিজ পিছিয়ে যেও। তায়ং বলে, কেন? জিউন বলে, কারণ তুমি তারপর আমার সাথে আনহ্যাপি থাকবে, সেজন্য আমাদের কখনো দেখা না হওয়াই ভালো। ভবিষ্যতে আমরা আলাদা হয়ে যাব আর এটাই উচিত। তায়ং বলে, আমি জানি আবার আমাদের ঠিক দেখা হয়েই যাবে। তো জিউং সেখান থেকে আসার পর ইউনসুকে খুঁজে পায় আর সে তাকে বাঁচায় বখাটে ছেলেদের থেকে। আর সিউক থেকে বলে, শোনো, সবসময় ইউনসুর খেয়াল রেখো। এবার তখন তার মা কল করে বলে, আমি জানতে পেরেছি তায়ং কোথায় আছে। জিউন সুমিনের বলা লোকেশন অনুযায়ী চলে আসে সেই জায়গায়। এবার জিউন কথা বলতে গিয়ে সেখানে একটা গর্তের মধ্যে পড়ে যায়। ভেতর থেকে তায়ং চিৎকার করে বলে, কে কে ওখানে? জিউন বলে, তায়ং, তুমি? তায়ং কেঁদে বলে, জিউন, এটা সত্যি কি তুমি? আমি ভূত দেখছি না তো? জিউন বলে, না আমি, কিন্তু তুমি এখানে কি করছো? তায়ং তাকে জড়িয়ে কাঁদে আর বলে, আমাকে খুঁজতে তো দেরি করলে কেন?
আমি কত ভয় পেয়েছিলাম। জিউন বলে, আমি তো ভেবেছিলাম তুমি পালিয়ে গিয়েছো। তায়াং বলে, বোকা, আমি পালাতে কেন যাব? উপর থেকে পড়ে পায়ে অনেক ব্যথা পেয়েছি। জিউন বলে, ওহ, আর সেজন্যই তোমার মোবাইলও অফ। তায়াং বলে, হ্যাঁ, মোবাইলটা পড়ে গিয়ে অফ হয়ে যায়। আমি সত্যি খুব মিস করেছি তোমাকে। জিউন বলে, তুমি কেন আমাকে চিনলে না আমি যখন প্রথম মিট করেছি? তায়াং বলে, কি বলতে চাইছো? জিউন বলে, আমি 6 বছর আগের কথা বলছি, মনে নেই আমরা মিট করেছি তো? তায়াং যেহেতু টাইমলাইনের বাইরে যায়নি, তাই সে বলে, কিসের কথা বলছো? আমি উপর থেকে পড়েছি হিসেবে আমার মাথা খারাপ হবার কথা, কিন্তু তুমি কথা বলছো মাথা খারাপের মতন। জিউন বুঝতে পেরে তার কিছু মনে নেই, তাই জিউন বলে, তুমি আমার থেকে কেন লুকিয়েছিলে? তায়াং বলে, কি? জিউন বলে, তুমি আমাকে ছেড়ে যেতে চাইছিলে, আমাকে বললে না? তুমি বলেছিলে তোমার ভালোবাসার জন্য তুমি তাকে ছেড়ে দেবে। তায়াং বলে, ওহ, আসলে সেটা তুমি ছিলে না, আমি মিউজিককে ভালোবাসা বলেছি, আর আমি মিউজিকের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। তাই আমি ভেবেছিলাম সেই মিউজিককে ছেড়ে তোমার সাথে আজীবন থাকবো। জিউন বলে, ওহ, তাহলে তুমি আমার কথা বলোনি? সরি, আমি কথাটা বুঝতে পারিনি। তায়াং বলে, বিয়ের একদিন আগে আমি তোমার মায়ের সাথে মিট করতে আসি, কিন্তু তখনই সেখানে ওই বখাটে ছেলে মেয়েদের জন্য আমি এই গর্তে পড়ে যাই, আর কাউকে জানাতেও পারিনি আমি এখানে আটকে আছি। আর আমি সরি জিউন। জিউন বলে, কেন? তায়াং বলে, আসলে সেই রাতে আমাকে মেসেজ করেছিল ড্রাগন এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে। তারা আমার ইউটিউব ভিডিও দেখে আমার সাথে কাজ করতে চাইছিল। তখন আমি তোমাকে কিছু বলিনি, আমি কনফিউজ ছিলাম কি করব। তবে এখানে আমি বন্দী হয়ে রিয়েলাইজ করতে পেরেছি আমি গান ছাড়া বাঁচতে পারলেও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তারপর সেখানে একজনের আওয়াজ পায় তারা, আর দুজনেই হেল্প চায়। পরে দেখা যায় সে সুমিন। জিউন বলে, মা তুমি এখানে? সুমিন বলে, আমি তোমাকে দেখতে আসিনি, আমি এসেছি আমার মেয়ের হাজব্যান্ডকে দেখতে। ভালো আছো তুমি তায়ং? তায়ং বলে, হ্যাঁ ম্যাম, আমি ভালো আছি, থ্যাঙ্কস আসার জন্য। জিউন তো রেগে মেগে শেষ যে তার মা তাকেই পাত্তা দিল না। এরপর দুইজনই সেখান থেকে বাইরে আসে। সেখানে সুমিন জিউনকে বলে, আমি আমার সামান পাওয়ার ইউজ জীবনে একবার করতে পারতাম, আর সেটা তোমার জন্য আমি করেছি, আর আমি সরি জিউন। জিউন বলে, কেন? সুমিন বলে, কারণ আমি তোমার স্বপ্নের মধ্যে বাধা হয়েছিলাম। আসলে আমি তোমাকে হারাতে চাইনি। তোমার বাবাকে হারিয়ে ফেলার পর তুমিই ছিলে আমার একমাত্র আপনজন, তাই তোমাকে আমি হারাতে চাইনি। জিউনও তার মায়ের পরিস্থিতি বুঝতে পারে আর সমস্ত রাগ অভিমান ভুলে যায়। তারপর হসপিটালে ভর্তি করানো হয় তায়ংকে। আর তোমার জিউন কল্পনা করে সে তায়ংকে বলেছে, আমি পুলিশ অফিসার হতে না চাইলেও এখন আমি পছন্দ করি এই জবকে, তাই আমি চাই তুমি তোমার মিউজিক কন্টিনিউ করো, আমি শুধু চাই তুমি হ্যাপি থাকো আমার সাথে। তায়াং বলে, ঠিক আছে, তবে তার আগে আমাদের সুন্দর করে বিয়ে হবে, তারপর বাকি সব। তো বর্তমানে জিউন একবার শেষবারের মতন সেই মিডনাইট ক্যাফেতে আসে। এসে সেখানে একটা চিঠি পায় যা তায়ং লিখে গিয়েছে। তায়ং বলে, আমি জিউনকে 3 বছর পরও একইভাবে ভালোবাসবো। জিউন এটা পড়ে খুব খুশি হয়। তো আজ ক্যাফেতে সেই দাদিমা তার ভাইয়ের সাথে দেখা করে। যদিও তার ভাই তাকে চিনতে পারেনি, কারণ তার ভাই ছিল ইয়াং, তবে সে জানতে পারে বর্তমানে তার ভাই কোথায় আছে। তাই দাদিমা তাকে বলে, আমি চাই তুমি ভালো থাকো আর নিজের 80 বছর বয়সে পৌঁছাও। তোমার বোন তোমাকে একদিন ঠিক খুঁজে নেবে, আর যা যা মিস করে গিয়েছো সব সে তোমাকে বলবে। জিউন এটা দেখে বেশ খুশি হয়। মাস্টার বলে, মানুষ তার জার্নির মধ্যে সবসময় থাকে, কেউ একটু বেশি আর কেউ একটু কম, কিন্তু জীবন মৃত্যুর রেসে আমরা প্রতিটা মানুষই থাকি। তো তারপর বর্তমানে জিউন আর তায়ংয়ের বিয়ে হয়। তায়ং তার মিউজিক নিয়ে কাজ শুরু করে আর সে খুব হ্যাপি ছিল। ওইদিকে নিউজ হয় একজন মহিলা তার ভাইকে 70 বছর পর ফিরে পেয়েছে, যে কোরিয়ার যুদ্ধকালীন সময়ে হারিয়ে যায়। তো এটাই হচ্ছে ক্যাফের সেই দাদিমা। এই নিউজ থেকে জিউর সহ বাকি সবাই ইমোশনাল হয়ে পড়ে। আর এইরকম হ্যাপি মোমেন্টসের সাথে এই গল্পটাও এখানে শেষ হয়। তো আমাকে জানাতে পারেন আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগলো। এটা একটা টাইম ট্রাভেল মুভি ছিল, যার মাধ্যমে আমাদের বোঝানো হয় একজন মানুষের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা হয়। তো আজকের মতন এখানেই থাক, কথা হবে অন্য কোনো গল্পে। এবং গল্পটি ভালো লাগলে লাইক করতে পারেন, তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।